বহু বছর আগে সংবাদপত্রে একটি আর্টিকেল দেখে খুব চমকে উঠেছিলাম। সেখানে এটা দাবি করা হচ্ছে যে বিখ্যাত মানুষ যারা সেলিব্রিটি এবং প্রতিভাশালী, তারা তাদের ডিএনএ অতি সঙ্গোপনে, যেটা ইংরেজি ওয়ার্ড আমি ইউজ করবো, ক্ল্যান্ডেস্টাইনলি চুরি করা হচ্ছে, সংগৃহীত হচ্ছে। খুব অবাক হয়েছিলাম। কেন? তারা যখন চিকিৎসার জন্যে কোনো জায়গায় ভর্তি হচ্ছে, এই ঘটনাটা তাদের অজান্তে ঘটে যাচ্ছে। খুব সম্ভবত কেউ এটা সংগ্রহ করে রাখছে যে পৃথিবী যদি কোনো দিন ধ্বংস হয়ে যায়, তাহলে এই সব মানুষকে যাতে আবার জন্ম দেওয়া সম্ভব। কিভাবে? আমি আসছি সে কথায়। আজ যা পরিস্থিতি, তার যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারে, সংগঠিত হতে পারে। তাই যদি হয়, সেই মুহূর্তেই পারমাণবিক যুদ্ধ যদি হয়, তাহলে সেই মুহূর্তেই মিলিয়ন্স অফ পিপল উইল ডাই, এবং তারপরে আসবে পারমাণবিক শৈত্য, নিউক্লিয়ার উইন্টার। তাতে বিলিয়ন্স মারা যাবে। এই সময় পৃথিবীতে যদি কেউ পুনর্জাগরণ করতে চায়, নতুন করে মানব জাতিকে আনতে চায়, ফেরত আনতে চায়, তাহলে এই প্রতিভাশালী মানুষদের হয়তো খুব দরকার হবে, এবং তাদের হয়তো ক্লোনিং করে জন্ম দেওয়া সম্ভব হবে। এই ঘটনাটা, এই আর্টিকেলটা আমার ইমাজিনেশনকে সত্যি মানে খুব উজ্জীবিত করে, এবং আমি লিখে ফেলি আমার প্রথম ইংলিশ নভেল দ্য নোয়া। সবচেয়ে, আমি বলবো, আমার যত বই আছে সবচেয়ে অ্যাম্বিশাস এবং সবচেয়ে কিছুটা বলতে গেলে কমপ্লিকেটেড। সো মেনি ক্যারেক্টার্স, অনেক চরিত্র রয়েছে। আমি আসছি সে কথায়। ক্লোনিং ব্যাপারটা কি? ক্লোনিং হচ্ছে কোনো কিছু প্রাণীর বা মানুষের ডুপ্লিকেট তৈরি করা। এবং ডলি শিপ, যে ভেড়া ডলি জন্ম নিয়েছিল স্কটল্যান্ডে, এই টেকনোলজির আবিষ্কার হয়েছিল তখন। তারপর থেকে আজকে এই টেকনোলজিতে পশু পাখিদের তো ক্লোনিং করা হচ্ছেই, এবং জুরাসিক পার্ক অ্যাকচুয়ালি এই টেকনোলজির ওপর বিশ্বাস করেই লেখা হয়েছিল এবং ফিল্মটি তোলা হয়েছিল বিখ্যাত। সুতরাং এই ডিএনএ যদি থাকে, তাহলে আমরা কারুর একটা ডুপ্লিকেট তৈরি করতে পারি। গৃহপালিত যেসব জীব, যে পেটস, তাদের তো বেশি দিন তারা বাঁচে না। তাদের মৃত্যুর পর তাদের ডুপ্লিকেট তৈরি করা হচ্ছে। এটা লিগাল সারা পৃথিবীতে, কিন্তু বেআইনি হচ্ছে মানুষের ক্লোনিং করা। কিন্তু সেই ক্লোনিং অলরেডি করা হয়ে গেছে, আমি বিশ্বাস করি। এবং বহু বিজ্ঞানী যারা আইনের তোয়াক্কা করেন না, তারা এই জিনিসটা ঘটিয়ে চলেছেন আজও। এইটা নিয়ে আমার প্রথম উপন্যাস দ্য নোয়া, যেখানে কিছু বিখ্যাত মানুষ, তাদের ডিএনএ সংরক্ষিত হচ্ছে গোপনে। কিছু সায়েন্টিস্ট সেই সংরক্ষিত ডিএনএ এই কারণে রেখে দিচ্ছে, যাতে ভবিষ্যতে যদি পৃথিবী ধ্বংস হয় এবং বহু মানুষের মৃত্যু হয়, তাহলে এইসব প্রতিভাশালী মানুষ হয়তো আবার হাল ধরার জন্য এগিয়ে আসবে, ঠিক যেন বাইবেলের নোয়ার মতো। এখানে আমি লিখেছি বিখ্যাত কিছু মানুষদের জীবনের কথা। এটা ঠিক এটা মেডিকেল সায়েন্স ফিকশন, কিন্তু এটা সায়েন্স ফিকশনের মতো নয়। এখানে এই বিখ্যাত মানুষের সাধারণ জীবনগুলোকে আমি তুলে ধরেছি। চারটি মহাদেশ জুড়ে এই কাহিনী, এবং সেখানে এইসব বিখ্যাত মানুষ কী করে তারা বিখ্যাত হয়েছেন, তাদের জীবনের উত্থান পতন, টানাপোড়েন, এবং তার পাশে এই যে গোপনে টেকনোলজি, তাদের ডিএনএ চুরি হয়ে যাচ্ছে, এবং যে সায়েন্টিস্টরা করছে এই ঘটনা, এই যে ঘটনাটি ঘটছে, তার কোনোভাবে জানতে পেরে যাচ্ছে কিছু মানুষ, যারা চায় না যে মানুষের টেকনোলজি এমন একটা জায়গায় উন্নত হোক যাতে তারা ঈশ্বরের মতো ব্যবহার করতে পারে। তখন এই কাল্ট, এই সম্প্রদায় চাইছে যে এই ধরনের বৈজ্ঞানিক কার্যকলাপ যাতে ধ্বংস করে ফেলা হয়। সেই জন্যে তারা তাদের
ভলান্টিয়ার তৈরি করছি। এই ডাইলেমা, এই এথিক্যাল ডাইলেমা যে আমরা মানুষদের কি সৃষ্টি করতে পারি, আমরা কি ঈশ্বর হয়ে যেতে পারি? হ্যাঁ, আমি বারবার বলছি একজন ডাক্তার হিসেবে যে আজকে সেই ক্ষমতা আমাদের এসে গেছে। সেটা কি করা উচিত হবে, না সেটার বিপদ অনেক বেশি? সেটা নিয়ে এই গল্প তোমাদের যাদের ভালো লাগে এই ধরনের গল্প পড়তে, আমার দ্য নোয়া বইটি পড়তে পারো, যথেষ্ট পপুলার। আমার ইংরেজি নভেলগুলোর মধ্যে বোধহয় সবচেয়ে পপুলার। এবং এটা শুধু বারবার বলছি টেকনোলজি সায়েন্স বেস নয়, এখানে মানুষের স্ট্রং ইমোশন, তাদের জীবন, সেইগুলোকেই আমি নথিবদ্ধ করেছি। শেষে এসছে এই যুদ্ধটা, এথিক্যাল যুদ্ধটা, যেখানে বিজ্ঞানীরা এই পথে এগিয়ে চলতে চাইছেন এবং ওই কাল্ট যারা চায় না মানুষ ঈশ্বর হোক, তারা একে আঘাত হানার চেষ্টা করছে। এই লড়াইয়ের কথা আমার বইগুলো আমি এখন চাইবো যে ডিরেক্টলি যদি আমার থেকে নেওয়া হয় সবচেয়ে ভালো। তাতে এটা অনেক কিছু সুবিধা আছে, আমি অনেকটা ডিসকাউন্টে দিতে পারবো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। আর আজকাল ইউপিআইয়ে ইজিলি টাকা পাঠানো যায়। এবং তারপরে এই বই, যে কোনো বই আমার যদি পছন্দ হয়, তোমাদের কাছে সোজাসুজি চলে যাবে স্পিড পোস্টে, এবং সেই পোস্টাল খরচ লাগবে না ভারতবর্ষে। আমি এবার তোমাদের বইটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই বইটি, এবং প্রচ্ছদটি হচ্ছে স্কটল্যান্ডের বিখ্যাত লক নেস হ্রদ। এই বইটির অনেকটা এবং ক্লাইম্যাক্স স্কটল্যান্ডের ওপর রচিত, সেই জন্যে আমি এই প্রচ্ছদটি বেছে নিয়েছি বইটির জন্যে। এই বইটির গল্পটি এখানে উদ্ধৃত আছে, আমি একবার সেটা এখানে পড়ে শোনাচ্ছি। Alerted by the devastating Asian tsunami, a group of scientists launch a highly ambitious but illegal grand scheme to save humankind. A Nigerian football prodigy, a big-time Bollywood actor, a teenage singing sensation, and a French painter are treated as guinea pigs in an attempt to play God. An emerging doomsday cult decides to attack the project with all the vengeance. Klaus, a member of a fiercely xenophobic gang in Austria, and Tariq, an idealistic Muslim youth from India, join as crusaders to support the cause of the cult. Rohit, a brilliant Indian medical graduate working in UK, becomes a reluctant heir of the scheme planned by the scientists. After the brutal murder of his mentor, Dr. Ferguson, in Scotland, Rohit inherits the most valuable merchandise upon earth. He then returns to India with his girlfriend Mala. They reach Kalpa, a spectacular Himalayan resort at 10,000 feet above sea. There, overlooked by the gorgeous abode of Lord Shiva, Rohit desperately tries to come to terms with reality. A tale of basic human emotions in today's turbulent world. এই যে গল্পগুলো, এই ক্যারেক্টারগুলোর, এই চরিত্রগুলোর যে আমি চয়ন করেছি, সেগুলো সব কিছুই কোনো বিখ্যাত মানুষের জীবনী থেকে সংগ্রহ করেন। বেশিরভাগই এই যে ঘটনাগুলো আমি ঘটেছি, কখনো না কখনো ঘটেছে এই পৃথিবীতে, তার উপরেই ভিত্তি করে আমার এই প্রথম ইংরেজি উপন্যাস। চাইলে সোজাসুজি আমাকে এখানে মেসেজ বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ করতে পারো, পৌঁছে যাবে তোমাদের ডোর স্টেপে বাই স্পিড পোস্ট।